হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। তাহলে কালকে তোমাদের পরীক্ষা হয়ে গেল শেষ। কার কেমন পরীক্ষা হয়েছে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছো, ভালো কথা। তো কার কি কাট অফ উঠবে, কার কি স্কোর উঠবে, এগুলো তো তোমাদেরকে জানতে হবে, তাই তো? তাই আমরা তোমাদের জন্য গতকালের কোশ্চেন পেপারের ডিসকাশন পেপার আমরা নিয়ে চলে এসেছি, যেখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, জেনারেল এপ্টিটিউড, জেনারেল রিজনিং প্রত্যেকটার আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেব। তো তোমরা সেগুলো দেখে ভালোভাবে তোমরা যা অ্যাটেন্ড করে এসেছো সেগুলো মিলিয়ে তোমরা একটা আন্দাজ করতে পারবে যে তোমাদের কি কাট অফ, মানে তোমরা কি কত নাম্বার কে কি পেতে চলেছো। তো সেই অনুযায়ী আমরা নিয়ে এসেছি জেএনএম এএনএম 2024 এর পেপার ডিসকাশন। আচ্ছা, এবার দেখো কোশ্চেন পেপার কিন্তু খুব সহজ। আমরা যা যা করিয়েছি, আমি বিশেষ করে জেনারেল রিজনিং বলো, তোমার ম্যাথামেটিক্স বলো, লাইফ সায়েন্স তো মনে হয় যারা অগ্নিপথ সিরিজ করে গিয়েছে, শুধু 70টা কোশ্চেন করে গেছে অগ্নিপথ সিরিজে, তারা মানে হুবহু পারবে। হ্যাঁ, ক্যাটাগরি 2টা একটু টকমকো আছে, তো ওতে ভাবার কোনো ব্যাপার নেই, কিন্তু ক্যাটাগরি 1 তো পুরোপুরি সহজ। ফিজিক্যাল সায়েন্স মানে এত 2023-এর যতটা কঠিন এসেছিল 2024-এ ঠিক ততটাই সহজ এসছে। জেনারেল রিজনিং তো মানে মনে হচ্ছে কোশ্চেন গুলো 2021, 22, 23 সব খিচুড়ি করে একটা কোশ্চেন বানিয়ে দিয়েছে, নতুন কোনো কোশ্চেন নেই, সব বেশিরভাগ কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার থেকে। তাই আমরা প্রিভিয়াস ইয়ারও ভালোভাবে করিয়েছিলাম, আমরা অগ্নিপথ সিরিজের যে এক্সট্রা কোশ্চেন গুলো দিয়েছিলাম সেখানেও ভালোভাবে কোশ্চেন করেছিলাম, কমিউনিটির কোশ্চেন থেকেও অনেক কোশ্চেন চলে এসেছে। তো আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে, নাম্বার ভালো হবে। আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট আছে সবাই, আশা করছি সবাই এবার মেডিকেল কলেজ পেয়ে যাচ্ছ। তো আজকে আর কোনো দেরি করবো না, বেশি কথা বলবো না, ডাইরেক্ট আমরা পেপার ডিসকাশনে চলে আসবো। পেপার ডিসকাশন দেখে তোমরা আমাদের কমিউনিটিতে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদেরকে জানিও কার কি স্কোর হতে চলেছে, আর আমরা সেই স্কোর দেখেই আমরা তোমাদের আন্দাজ করে বলতে পারবো এবছরের কাট অফ কি যেতে পারবে। দেখো আমরা যা বলবো সেটাই যে কাট অফ যাবে এর কোনো মানে নেই, একটা আন্দাজ যে হ্যাঁ 70 থেকে 75 হোক, 40 থেকে 45 হোক, যেটাই যাবে আমাদের তরফ থেকে যাবে, একটা আন্দাজ করে বলতে পারবো। তাই ভালো করে পেপারে তোমরা যা করে এসছো তোমাদের জানা আছে, ম্যাচ করো কত নাম্বার হচ্ছে, নেগেটিভ মার্কিং টার্কিং দেখে একটা স্কোর আন্দাজ করে বলো যে তোমাদের এই স্কোর আসছে। তোমরা নিজেরাই আইডিয়া করতে পারবে যে এবছর তোমাদের কি হচ্ছে না হচ্ছে। তো আজকে ফার্স্ট টাইম আমি আর তোমাদের রূপম স্যার দুজনা মিলেই পেপার ডিসকাশনটা করাবো। দুজনাতেই ক্যামেরায় একসাথে থাকবো, দুজনাই একসাথে ডিসকাশন করাবো। তো বেশি দেরি করব না, জাস্ট স্টার্ট নিচ্ছি। আজকে ফার্স্ট পেপার ডিসকাশন হবে লাইফ সায়েন্সের, তারপরে নেক্সট ভিডিওতে ফিজিক্যাল সায়েন্স, নেক্সট জেনারেল অ্যাপটিটিউড, নেক্সট ম্যাথ, তারপরে রিজনিং, এইভাবে আসবো। তো তোমরা ভালো করে দেখে নিও, আশা করি খুব ভালো পরীক্ষা হয়েছে। চলো তো শুরু করা যাক না, এবার রূপম স্যার কি বলছে দেখো। হ্যালো এভরিওয়ান, দেখো তোমাদের জিএনএম এনএম 2024-এর এক্সাম হয়ে গেল। ঠিক এই যে এক্সামে আমরা যে অগ্নিপথ সিরিজটা করেছিলাম, এতদিনে তোমাদের ট্রাস্ট হয়ে গেছে পরীক্ষা দিয়ে। কারণ বলে না যে ম্যাজিকের আগে কারো উপরে ম্যাজিকের ট্রাস্ট থাকে না, ম্যাজিক হয়ে গেলে সবার ট্রাস্ট থাকে। তো এই যে আমরা অগ্নিপথটা করেছিলাম যেটা ম্যাজিকের মতো কাজ করেছে 2024-এর এক্সামে, তো তোমরা ওখানে দেখো যে বেশিরভাগ কোশ্চেন যতগুলো আমরা করেছি অগ্নিপথে, বিশেষ করে হর্ষার যে কোশ্চেন গুলো করিয়েছিল জিকেতে, ওই যে ট্রায়াঙ্গেল দিয়ে একদম হুবহু কোশ্চেন চলেছে, ফার্স্ট কোশ্চেন সেটাই, ফাইন্ড অড ওয়ান আউট, সেম কোশ্চেন চলে এসছে। আমি যে বায়োলজির কোশ্চেন গুলো করেছিলাম, ইভেন হার্টসার যে একটা বায়োলজির ক্লাস নিয়েছিল, লাইফ সায়েন্সের কোশ্চেন, সেখান থেকেও একটা কোশ্চেন কমন। তুমি ভাবো প্রত্যেকটা লেকচারই ইম্পর্টেন্ট ছিল আমাদের, বিশেষ করে এমসিকিউ সিরিজ গুলো অগ্নিপথটা। ঠিক, তো যারা যারা করেছে তারা তার বেনিফিটে আছেই। ঠিক, এবার অনেকে কোশ্চেন বলছে খুব ইজি হয়েছে, কোশ্চেন খুব ইজি হয়নি। কোশ্চেন কোথাও কোথাও মডারেট ছিল, কোথাও কোথাও খুব ইজি ছিল, এটা হচ্ছে প্রপার ওয়ার্ড। মডারেট মানে কি স্যার, মাঝারি ধরনের ছিল কোশ্চেন। সে ক্যাটাগরি 1 যেটা ছিল লাইফ সায়েন্সে, সেটা খুবই ইজি ছিল, আমিও মানছি। কিন্তু ক্যাটাগরি 2টা কাউকে ট্রাই করতে বলো তো, ক্যাটাগরি 2টা ট্রাই করতে বলো, অনেস্টলি ক্যাটাগরি 2টা ট্রাই করতে বলো, তাহলে সে বুঝতে পারবে যে কোশ্চেনটা যতটাও ইজি না যতটা আমরা বলছি। ঠিক, তো কোথাও কোথাও টাফ ছিল, কোথাও কোথাও যেমন ছিল যে জিকে কোশ্চেন গুলো 5টা কোশ্চেন ছিল, 5টা ইজি, মনে হচ্ছে ক্লাস 5-এর জাতীয় পাখি। বুঝতে পারছো কি লেভেল কোশ্চেন, ওটা ইজি হয়েছে। কিন্তু তার মানে ফিজিক্যাল সায়েন্সে টাচ করতে বলো তো, কোথাও কোশ্চেন যারা বানায় তারা যথেষ্ট ট্যালেন্টেড হয়। ওরা কোথাও টাফ, কোথাও ইজি, কোথাও টাফ, এমন করে বানাবে যাতে মনে হবে যে অ্যাফোর্ডেবল, বাট অ্যাফোর্ডেবল না। ঠিক, তো চলো, কাট অফ বাড়বে কিনা সেটা আমাদের হাতে নেই, কিন্তু সবাই বলবে কাট অফ বাড়বে কারণ কোশ্চেন ইজি হয়েছে, কিন্তু আমি বলছি কাট অফ বাড়লেও খুব একটা বাড়বে না। ঠিক, তো চলো বি প্রিপেয়ার থাকো। আজকে আমরা এই ভিডিওতে লাইফ সায়েন্সটা আলোচনা করে দেবো, নেক্সট ভিডিওতে আমরা ফিজিক্যাল সায়েন্স, এরকম করে কয়েকটা ভিডিও আসবে যেগুলো আমরা প্রত্যেকটা বুঝিয়ে দেবো। ঠিক, তো চলো শুরু করা যায় লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1। লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1, তো দেখো ফার্স্ট আমাদের ফার্স্ট কোশ্চেন এসেছিল, আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য। বলছে ইন আওয়ার বডি ফ্যাট ফাংশনস অ্যাজ দ্য সলিউবেল অফ। অপশন কি কি ছিল, টোকোফেরল,
থায়ামিন, নিয়াসিন আর রাইবোফ্লাভিন। তো কে কি করেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা আমাদের রূপম স্যার বলবে সঠিক অ্যান্সারটা কি, বুঝিয়ে দিচ্ছে, একটু দেখে নাও। দেখো, ফ্যাট সলিউবল যখন কথা হবে, ফ্যাট সলিউবলের যখন কথা হবে, তখন তিনটে জিনিস আমি বলেছিলাম, মনে রাখবা কি, এ, ডি, ই আর কে। ভিটামিন বলেছিলাম, আমি এটা বারবার চিৎকার করে বলেছিলাম যে ভিটামিন এ, ডি, ই, কে, এই চারটেই হচ্ছে কি ফ্যাট সলিউবল, বাকি সবগুলো কি ওয়াটার সলিউবল। আমি বলেছিলাম না এডিই কে, এডিই কে অনেকবার বলেছিলাম যে এডিই কে হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, বাকিগুলো সব কি ওয়াটার সলিউবল। তো তুমি দেখো অপশন ই, মানে ভিটামিন ই যেটা আছে তার নাম কি টেকোফেরল বা টোকোফেরল, ঠিক, সেটা দেওয়া আছে অপশন। তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ টোকোফেরল। টোকোফেরল, ঠিক। তাহলে এর জন্য কি হবে? প্রথম কোশ্চেনের জন্য অপশন এ। দেখো সেকেন্ড কোশ্চেন আছে, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদের জননতন্ত্রের অংশ নয়? নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদের জননতন্ত্রের অংশ নয়? কি কি অপশন আছে? এ ডিম্বাশয়, বি জরায়ু, সি ভাস ডিফারেন্স, ডি ফ্যালোপিয়ান টিউব। এটার থেকে সহজ কোশ্চেন আমার মনে হয় না আর কিছু হতে পারে। এটার থেকে সহজ কোশ্চেন আর কিছু হতে পারে না, বিশেষ করে মেয়েদের জন্য তো আর বলারই নেই, সব থেকে সহজ কোশ্চেন। দেখো ডিম্বাশয় মেয়েদের থাকে, জরায়ু থাকে না, এটা তো জরায়ু না থাকলে আমরা আসতামই না, আর ফ্যালোপিয়ান টিউব থাকে। তাহলে কোনটা থাকে না? ভাস ডিফারেন্স। আর আরেক যদি আমি একটু এক্সট্রা করে বলি যে ভাস ডিফারেন্সটাই পুরুষদের ক্ষেত্রে কাট করে দেওয়া হয় স্টেরাইল করার জন্য। অনেকে দেখবে না, এটাকে বলে ভ্যাসেকটমি বলে। কি বলে? ভ্যাসেকটমি। ভ্যাসেকটমি হচ্ছে একটা প্রসিজার যেখানে পুরুষ দেহের ভাস ডিফারেন্সটাকে কেটে দেয়, যাতে সেই পুরুষের আর স্পার্ম প্রোডাকশন, মানে প্রোডাকশনটা হয় যাতে স্পার্মটা মিলিত না হতে না পারে ওভার সাথে। এই জন্য এটাকে কি বলে? ভ্যাসেকটমি। তো কাটা হয় যেহেতু ভাস ডিফারেন্স, ওই জন্য ভ্যাসেকটমি। অ্যান্সার কি হবে? ভ্যাসেকটমি। বুঝতে পেরেছো? কত ইজি কোশ্চেন ভাবো। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলেছে? হুইচ ইজ দ্য ন্যাচারাল অক্সিন। এই তো মানে এই কদিন ন্যাচারাল আগে অক্সিন আমি কিছুদিন আগে কতবার একটা করিয়েছি। class ন্যাচারাল দিয়েছে, অক্সিন, class দিয়েছে। ন্যাচারাল অক্সিন মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, আই ডবল এ, কতবার করেছি। ন্যাচারাল অক্সিন মানে এ আই ডবল এ। আর যদি বলেছিলাম আর্টিফিশিয়াল তখন ছিল 2,4-D, ঠিক। এখানে ন্যাচারাল বলেছিল, তাহলে অ্যান্সার হবে কি আই এ এ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। দেখো তারপরের কোশ্চেন কি বলেছে? বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন আর কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে, মানে কোন অ্যান্টিজেন আর কোন অ্যান্টিবডি উপস্থিত থাকে। এই কোশ্চেনটা ব্লাডের একটা ক্লাসই নেওয়া আছে এর উপরে, পুরো ব্লাডের একটা ক্লাস ছোট্ট করে নেওয়া আছে। দেখো কি বলছেন। দেখো, আমি হর্ষার তোমাদের এই ক্লাসটা নিয়েছিল, আমার মনে আছে ব্লাডের কোশ্চেনটা। ওখানে হর্ষার বলেছিল যে যখনই যে ব্লাড গ্রুপের কথা বলা হবে সেই অ্যান্টিজেনটা থাকবে। তো ব্লাড গ্রুপ যদি বি হয়, এখানে বি ব্লাড গ্রুপ হয়, তাহলে অ্যান্টিজেনটা কি হবে? বি। তাহলে আর অ্যান্টিজেন যেটা থাকবে অ্যান্টিবডি তার অপোজিট থাকবে, তাহলে অ্যান্টিবডি কি থাকবে? এ। পুরো একটা চার্ট করানো হয়েছিল, পুরো একটা ক্লাস হার্সার এর উপরে নিয়েছিল, আর ইজি ওয়েতে নিয়েছিল, খুব ইজি ওয়েতে। তাহলে অ্যান্সার কি হবে? এটা অ্যাগ্লুটিন, অ্যান্টিজেন এ আর অ্যান্টিবডি, সরি অ্যান্টিজেন বি আর অ্যান্টিবডি এ। অপশন নাম্বার সি। অপশন সি। আমাদের কাছে যে কোশ্চেন পেপারের যে কোশ্চেন সেট আছে তার অপশন সি, তোমাদের হয়তো অপশন আলাদা থাকতে পারে, তো ওটা তোমরা দেখে নেবে। এটার অ্যান্সার হবে অপশন সি, বি আর অ্যান্টি এ। দেখো তারপরের কোশ্চেন আছে আমাদের কাছে, যে যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তাকে কি বলে? এইটা এটা খুব একটা মডার্ন কোশ্চেন। এটা আমি বলবো যে এই কোশ্চেনটা আউট অফ টপিক। কেন বলবো? তোমাদের জন্য আউট অফ, যারা ক্লাস 11-12 করে এই পরীক্ষাটা অ্যাপিয়ার করেছে, বায়োটেকনোলজি যাদের ছিল সায়েন্সে, তাদের জন্য এটা খুব ইজি। অনেকে এটাকে কি করে মাইক্রো প্রোপাগেশন করবে, কিন্তু অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মাইক্রোপ্রোপাগেশন প্ল্যান্টে থাকে। এক্স্যাক্টলি, মাইক্রো প্রোপাগেশন Plant প্ল্যান্টে species। হয়, প্ল্যান্টের মধ্যে, প্ল্যান্ট স্পিসিসের মধ্যে মাইক্রো প্রোপাগেশন হয়। যে ইনসুলিন তৈরি হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যাকে বলে বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজি, ঠিক, জৈব প্রযুক্তিবিদ্যা। এক্স্যাক্টলি, ওই জৈব প্রযুক্তিবিদ্যার মাধ্যমে ইনসুলিন তৈরি করা হয়, ঠিক। তাহলে অ্যান্সার হবে এটা কি? বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অপশন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অপশন, এটা অনেকেই ভুল করবে, আর অনেক ইউটিউবার এটা তোমাকে ভুল করবে, আমি তোমাকে বলে দিচ্ছি। এবার নেক্সট কোশ্চেন, যেটা রূপম স্যারেরই কোশ্চেন, ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান। আমি এটা নিয়ে মোটামুটি এই কোশ্চেনটা 10 থেকে 12 বার আলোচনা হয়েছে। এবার যদি তোমরা ভুল করে আসো তাহলে তো কিছু বলার নাই, এর থেকে সহজ কোশ্চেন তো আর হতেই পারে না। আমি এই কোশ্চেনটা অন্তত মনে হয় 8 থেকে 10 বার রিপিট করেছি যখন আমি কোশ্চেনটা করাই, আমার মনে আছে। আর আমি এই কোশ্চেনটা কমেন্টেও দিয়েছিলাম, ঠিক। আমার ভালো করে মনে আছে যে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে নির্মিত, ওদের mock test ঠিক। এও question এই মক টেস্টও ছিল এই কোশ্চেনটা, ঠিক। মানে এতবার করিয়েছি এগুলো কোশ্চেন, কাইটিন হবে অ্যান্সার, যে কাইটিন হলে, ছত্রাক হলে কাইটিন আসবে answer। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কাইটিন। 6 অপশন বি নাম্বার অপশন হবে। Next দেখো নেক্সট কোশ্চেন, দেখো নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে, মানে কোন প্রোটিনটি অ্যাসিডিক ওয়েতে কাজ করে ইন আমাদের পেটে। ডাইজেশন করতে গিয়ে কোন এনজাইমটা, ডাইজেশনে প্রোটিনের ডাইজেশন করতে গেলে কোন এনজাইমটা অ্যাসিডিক মাধ্যমে কাজ করে? অ্যান্সার হবে কি? পেপসিন। পেপসিন। অবশ্যই ভালো করে এটা পড়ানো হয়েছে যে যখন HCl এর কাজ করে, এক্স্যাক্টলি, কোন সেল? অক্সিনটিক সেল, পেপসিন। কতবার বলেছিলাম, পেপটিক। হ্যাঁ।
দেখো তাহলে এটার সাথের অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার বি। অপশন কিন্তু এদিক ওদিক হতে পারে, একটু জাস্ট যেটা অ্যান্সার বলছি সেটা মিলিয়ে নেবে। নেক্সট তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নেক্সট দেখো, কোশ্চেন। বলছে যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলে? যে প্রাণী ডিম পাড়ে, আমরা ডিম পাড়ি? দেখো আমি একটা কথা বলি কোশ্চেনটার উপরে, দুটো জিনিস হয়, প্রাণীরা দু ধরনের হয়, একটা ভিভিপেরাস যাকে বলে জরায়ুজ মেবি বাংলাতে, আর একটা বলে ওভিপেরাস যাকে বলে অন্ডজ। ঠিক, তো আমাদের কি হয়, আমরা ডিরেক্টলি মাতৃগর্ভ থেকে বেবি হয়ে বেরাই, মানে যা আমাদের আমার মা কোনদিন ডিম দেয় না, বেবি হয়ে বেরাচ্ছে, তারপর আমরা কি এলাম। যদি কোনো অ্যানিমাল ডিরেক্টলি বাচ্চা জন্ম দেয় তখন তাকে বলে ভিভিপেরাস, মানে জরায়ুজ, কারণ জরায়ু থেকে আসে। আর যদি কোনো অ্যানিমাল কি দেয়, ডিম দেয়, ঠিক, যেমন পাখি, তারপর তোমার মুরগি, সাপ, মুরগি, ঘোড়া। এরা কি হচ্ছে, যারা ডিম দিচ্ছে তাদেরকে কি বলে? ওভিপেরাস বলে। ঘোড়া কি ডিম বলে? দেয় তো? ভেবে বলো ঘোড়া ডিম দেয় নাকি। যাই হোক, তোমাদের হার স্যারের কোশ্চেন কমিউনিটিতে বলবা ঘোড়া ডিম দেয় কিনা, ঠিক। যে প্রাণীরা ডিম তো পাড়ে যারা তাদেরকে ডিম দেয় তাদেরকে বলে ওভিপেরাস, আর যারা বাচ্চারা দেয় ডিরেক্টলি তাদেরকে বলে ভিভিপেরাস। মানে ভিভিপেরাস মানে হচ্ছে জরায়ুজ, আর ডিম দেয় মানে অন্ডজ। এবার তুমি, এখানকার অ্যান্সারটা হচ্ছে অন্ডজ, মানে কারণ এখানে ডিম পাড়ার কথা বলা হয়েছে, কথা বলা হয়েছে অপশন সি ওভিওপোরাস। ওভিপেরাস বা অন্ডজ। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন থাকে? নিউক্লিওজোম বারবার পড়ানো হয়েছে, ডিএনএ আমি আরএনএ। আমি আমি এরকম করে পেয়েছি একটা History কথা protein। বলেছিলাম, এই দেখো আমি এরকম করে বলেছিলাম যে এরকম করে চারটে প্রোটিন থাকবে, ভালো করে মনে আছে, চারটে প্রোটিন সাপের মতো এরকম করে পেঁচিয়ে থাকবে, এটা আমি অনেকবার বলেছিলাম। আর এইটাকে পুরোটাকে বলতো নিউক্লিওজোম, এটা ছিল ডিএনএ, আর মাঝখানের প্রোটিন গুলোকে বলতো হিস্টোন প্রোটিন। আমি হিস্টোন প্রোটিন নামও বলেছিলাম, H1 H2A, অনেকবার বলেছি আমি এই জিনিসগুলো। দেখো কোশ্চেন খুবই ইজি হয়েছে। আমি আবার বলছি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2টা ইজি হয়নি, রিপিট করছি আমি, ঠিক। তো ভালো করে ফোকাস করে দেখো কি বলছে স্যার। তাহলে নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? হিস্টোন প্রোটিন অ্যান্সার। নেক্সট কোশ্চেন 10 নাম্বার কোশ্চেন, নাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়া কোনটি? আর অপশন গুলো দেখো, মানে এর থেকে সহজ কোশ্চেন আর হতেই পারে না। ইকোলাই, ব্যাসিলাস, রাইজোবিয়াম, হেলিওব্যাক্টার। সবাই জানে রাইজোবিয়াম। রাইজোবিয়াম, এটা সবাই জানে। সিম্বো গোত্রীয় উদ্ভিদের অর্বুদে থাকে রাইজোবিয়াম, মিতজীবী ব্যাকটেরিয়া। তাহলে নাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়া কি হবে? রাইজোবিয়াম। সবাই জানে এটা। এটা হার্সারি তো আমাদেরকে করেছিল প্রথম কোশ্চেন, যখন নাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন করা যায় তখন হার্সার বলেছিল, আমার মনে আছে, এটা রাইজোবিয়াম হবে অ্যান্সার, কারণ হার্সার বলেছিল এটা। তারপরের কোশ্চেনটা মানে 110% সিওরিটি ছিল যে আসবেই, যে নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত খাঁটটি ডিএনএ তে থাকে না? হাই ভগবান, এটা কতবার করানো হয়েছে বাবু। কোশ্চেনটা কি বলবো, আমাদের চ্যানেলের এটা মানে বেস্ট কোশ্চেন বলতে। কোশ্চেন আর কি। এই ছত্রাকারে ডিএনএ কি হবে? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন থাকে। থাইমিনের পরিবর্তে কি থাকে না? ইউরাসিল থাকে না। আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, কিন্তু ডিএনএ তে কি থাকে? ইউরাসিল। ডিএনএ তে ইউরাসিল থাকে না, থাইমিন থাকে। এখানে বলেছে ডিএনএ তে কি থাকে না? ইউরাসিল থাকে না। সব থেকে সহজ কোশ্চেন, আর এটা অনেক ফার্স্ট ক্লাস, আমার নিজের নেওয়া ফার্স্ট ক্লাস এটা। তারপরের কোশ্চেনটা তো রূপম স্যার মানে হাঁপিয়ে গেছিল বলতে বলতে, যে নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য এটা আমি রক্ষা করে? এটা আমি 110% কমন দিয়েছিলাম যে এই কোশ্চেনটা প্রত্যেক বছর জিজ্ঞেস করছে, এবছর জিজ্ঞেস করবে। ওদের কাছে যারা কোশ্চেন বানাচ্ছে ওদের কাছে মনে হয় কোশ্চেনই নেই, আর ওরাই কম বুঝে মনে হয়, টু বি ভেরি অনেস্ট, আমি ইয়ার কি মারছি, জোক অ্যাপার্ট, আর ওরা এমন কোশ্চেন বানায় যেটা প্রত্যেকবারই আসে। আমি জানি এই কোশ্চেনটা 3বার দেখেছি, 21-এও দেখেছি, 22-এও দেখেছি, 23-এও দেখেছি, 24-এও দেখো। আমি প্রত্যেক বছর আসছে এটা, মস্তিষ্কের ভারসাম্য যদি কথা বলে একটাই অ্যান্সার হবে, ছোট ব্রেন, স্মল ব্রেন, সেরিব্রাম। আর সেরিব্রাম হচ্ছে কি সব থেকে বড় অংশ, বড় অংশ না, সেরিবেলাম যেটা আছে, সেরিবেলাম যাকে বলে কি ছোট ছোট ব্রেন, লঘু মস্তিষ্ক। ঠিক, লঘু মস্তিষ্ক, তাকে বলে কি কি করে, দেহের ভারসাম্য রক্ষা করে। এখানে কিন্তু ইংলিশ নামেই দিয়েছে, এখানে বাংলা নাম কিন্তু দেয়নি। বাংলা অপশনেও ইংলিশ নাম, তাহলে অপশনটা হবে সেরিবেলাম। সেরিব্রাম যেটা করেছো ভুল, সেরিবেলাম। আমরা এই জন্য বারবার ইংলিশ নামটাতে জোর দিয়েছিলাম, কারণ ইংলিশে থাকবে কিন্তু বাংলাকে ইংলিশ করে দেবে, তাই করেছে। এর জন্য বলি ইংলিশ টার্মে জোর দাও। তাছাড়া তোমার নার্সিং স্টুডেন্ট হবে, এবার তো অনেকেই চান্স পাচ্ছ, তাহলে তোমার মেডিকেল কলেজে কিন্তু বাংলা শুনতে হবে। 2025 মানে নেক্সট ইয়ারের জেএনএম এএনএম এর জন্য এটা কমন আসবেই। আগে একটা কমন পেয়ে গেল সবাই যারা 25-এর জন্য দেখছো। দেখো তারপরে এটার অ্যান্সার হবে সেরিবেলাম। 12 নাম্বার কোশ্চেন, সেরিবেলাম দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। সেরিবেলাম আমার কোশ্চেন সিটে অপশন বি। তারপরে একটা বলেছে ফাইন্ড আউট দ্য কারেক্ট অর্ডার। তোমাকে কেউ চিমটি কাটছে, তুমি স্টিমুলি পাচ্ছ, তারপরে সেটা কোথায় যাচ্ছে এই নিয়ে একটা কি করে তুমি রেসপন্স করছো তার উপর একটা সঠিক উত্তর, তোমাদের সঠিক ক্রম নির্বাচন করতে হবে, যেটা লিখে দিচ্ছি। দেখো ফার্স্টে কি হয়, তোমাকে কেউ ধরো চিমটি কাটলো, তার মানে তুমি কি পেলে? উদ্দীপনা পেলে। তার মানে ওটাকে কেউ গ্রহণ করবে, তার জন্য একটা রিসেপ্টার লাগবে, তারপরে সেটা হবে রিসেপ্টার, তারপরে সেটা কোথায় যাবে? সেন্সারি নিউরন দিয়ে চলে যাবে আমাদের ব্রেনে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। তারপরে এবার কি হবে? ব্রেন তো নিয়ে নিল,
সাড়া তো দিতে হবে, তার জন্য কি করবে, তারপরে ওটা চলে আসবে আমার মোটর নিউরন। মোটর নিউরন তারপরে আমাকে গ্রাহক অঙ্গে পাঠাবে, যাও সাড়া দাও, যাকে বলে কারক। ফার্স্টেরটা গ্রাহক, তারপরে ওটা হয় কারক, যে করবে, যে সাড়া দেবে। তাহলে আমার এখানে কি হবে, পুরো চেনটা দেখো। ফার্স্টে আসবে উদ্দীপনা, তারপরে গ্রাহক, তারপরে সেন্সরি নিউরন, তারপরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপরে সেটা কোথায় গেল, মোটর নিউরন, তারপরে কারক যাকে বলে ইফেক্টর, তাকে বল, তারপরে গেল সাড়া। ফার্স্টে কি হলো, উদ্দীপনা, গ্রাহক, সেন্সরি নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মোটর নিউরন, কারক, সাড়া। অপশন বি। রূপম স্যার কিছু বলছে, দেখো। দেখো আমি তোমাকে সোজা একটা কথা বলছি, দেখো এটা তোমরা অনেকেই করে থাকবা। ধরো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছো, কেউ কাউকে আছো তো, তো তুমি কি ধরো, হয় না কেউ কোথাও পার্কে বসে আছো, ঠিক আমি এরকমই কথা বলবো আজকে, কারণ আজকে ক্লাস নেই। দেখো, তো ধরে নাও হার্স আমার গার্লফ্রেন্ড, ধরে নাও আমি হার্সকে এরকম চিমটি কাটলাম, তাহলে আমি কি দিলাম, একটা উদ্দীপক দিলাম। এবার যখন আমি চিমটিটা কাটলাম তোমাদের হার্স স্যারকে, তোমাদের ফেভারিট, তখন কি হলো যে এই যে আমি উদ্দীপকটা দিলাম, এটা কোথায় গেল, একটা নিউরন কি নিয়ে গেল, ব্রেনে নিয়ে গেল। এই যে নিউরন আমি বলেছিলাম সিগন্যাল যে ব্রেন নিয়ে তাকে কি বলে, সেন্সারি নার্ভ। উদ্দীপক, উদ্দীপক দিলাম কোথায়, উদ্দীপক যে দিলাম তোর বডিতে, মানে যে জায়গাটাতে আমি দিলাম সেখানে কিছু রিসেপ্টর আছে, তাকে বলে গ্রাহক। তাহলে উদ্দীপক, গ্রাহক, তারপর সেন্সারি নিয়ে গেল কোথায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। ওখান থেকে কে নিয়ে আসবে, মোটর নিয়ে আসবে, মোটর নার্ভ যে ব্রেন থেকে সিগন্যালকে নিয়ে আসে। তারপর কোথায় নিয়ে আসবে, যে জায়গায় হচ্ছে কারকে, তারপরে কি দিবে, সারা দিবে, তারপর হার্স কি করবে, হাতটা সরিয়ে নিবে। ঠিক বুঝতে পেরেছো? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। তারপরে এক কোশ্চেনটা দেখো, কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? সেল সাইকেল, G1 G2 ASM। বোঝানো হয়েছিল, এটা অনেকবার বোঝানো হয়েছিল। চেক পয়েন্ট, প্রত্যেকটা জায়গায় তো একটা চেক পয়েন্ট লাগে, আমাদের রাস্তায় চলাফেরা করি ওখানেও চেক পয়েন্ট লাগছে, তো এই সাইকেলেও তো একটা চেক পয়েন্ট লাগবে। বলেছে কোনটি চেক পয়েন্ট নয়, বলো দেখি কি হবে, কমেন্টে জানাও কে কি করেছো। এটা একটু ক্লাস 10 লেভেলের কোশ্চেন নয় যদিও। এই কোশ্চেনটাকে তুমি যদি বলতে পারো যে এই কোশ্চেনটাকে তুমি টাফ কোশ্চেন বলতে পারো, কারণ এটা তোমাদের কোশ্চেনই না। চেক পয়েন্টের কোশ্চেন এই ক্লাস 10 এ আসে না, মানে মানে এই লেভেল কোশ্চেন নার্সিং এর সিলেবাসে আসে না, ঠিক। বাট দিয়েছে, ভালো জিনিস, কনসেপচুয়ালি খেলেছে, একটু সব জায়গায় ইজি দিবে তা না, ভালো খেলেছে। দেখো কি এখানে অপশন দেখো, আর তোমার হার্সাল এক্সপ্লেন করছে, দেখো দেখো G1, এটাকে ধরো G1, এটুকু ধরো এস, এটুকু ধরো G2, এটা এম, এটা ধরো G1, এটা এস, এটা G2 এম, এটা এম। প্রত্যেকটার জন্য একটা করে চেক পয়েন্ট থাকে। যেমন G1 থেকে এসে আসার জন্য একটা চেক পয়েন্ট আছে G1S, এস থেকে G2 তে যাওয়ার জন্য একটা চেক পয়েন্ট আছে G2S, আবার এম থেকে G2 থেকে এম এর জন্য একটা চেক পয়েন্ট আছে G2M, আবার এম থেকে G1 এর জন্য একটা চেক পয়েন্ট কাজ করে MG1। চেক পয়েন্ট থাকে না, যেটা আমাদের অপশন অনুযায়ী শুধু এস কোনো চেক পয়েন্ট না, শুধু G1 কোনো চেক পয়েন্ট না, তার মানে আমার অপশনটা এখানে কি হবে, ডি, যে শুধু এস যেটা আছে সেটা কোনো চেক পয়েন্ট না। G1 থেকে এস যাবে, G2 থেকে এম যাবে, এম থেকে G1 যাবে, এটাই তো সাইকেল। তো প্রত্যেকটাতে একটা করে চেক পয়েন্ট আছে, কিন্তু শুধু এসে কোনো চেক পয়েন্ট নেই, এসে এসে সেল দাঁড়িয়ে যাচ্ছে না, সেল সাইকেল চলতেই থাকছে। তাহলে এই অপশনটা হবে অপশন ডি। দেখো আমি একটা ছোট্ট কথা বলি, সেল সাইকেলে যে ডিফারেন্ট স্টেজ আছে, যে G1 এস G2 এম, ঠিক। তো সেল চেক পয়েন্ট সেখানেই থাকবে দুটো দশার মাঝখানে, একটা G1 এস এর মধ্যে থাকতে পারে, দুটো দশার মাঝখানে থাকবে, যা চেক করে যে একটা দশা কমপ্লিট হলো কিনা, তারপরে পরেরটাতে পাঠাবো কিনা। চেক পয়েন্টের কাজ কি, ধরো আমি একটা চেক পয়েন্ট বলছি এস আর G2 এর মধ্যে আছে, তাহলে এস টুর পর এস এর পরে G2 আসে, তাহলে যদি এখানে এস আর G2 এর মধ্যে কোনো চেক পয়েন্ট থাকে, ও কি করবে, ও খালি এটাই চেক করবে যে এস দশাটাতে যা হওয়ার কথা সেটা হয়েছে কিনা, ঠিক। তার মানে চেক পয়েন্ট দুটো দশার মাঝখানে থাকে। এবার তুমি অপশন গুলো দেখো, একমাত্র একটাই অপশন আছে যেখানে একটা দশার কথা বলা আছে, এস দশা, তাহলে সেখানে একটা দশা তো চেক পয়েন্টের কোনো গল্প হয় না স্যার। চেক পয়েন্ট দুটো দশার মাঝখানে থাকে, আর আগের দশাটাকে চেক করে যে ওখানে সবগুলো কাজ হয়েছে কিনা, হয়ে গেলেই পরেরটাতে পাঠিয়ে দেয়, নামেই আছে চেক পয়েন্ট। ঠিক বুঝে গেছো, যেহেতু তার মানে একটা দশা দেওয়া আছে, ওই জন্য ওটা অ্যান্সার হবে। দেখো তারপরের কোশ্চেন আছে, নিচের কোনটি বায়োম্যাগনিফিকেশনের উদাহরণ, নিচের কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? দেখো আমি বলি, বায়োম্যাগনিফিকেশন মানে এটা তোমাদের না, এটা আছে সত্যি কথা বলতে ক্লাস 11 এ। বায়োম্যাগনিফিকেশন হচ্ছে ওয়াটার পলিউশন, মানে জল দূষণের সাথে রিলেটেড। ধরে নাও আমি তোমাকে এদিকে এদিকে একটু একটু নোটিস করবা, আমি জাস্ট একটু এক সেকেন্ড, একটু যদি এদিকে একটু নোটিস করো, দেখো যদি যদি এরকম হয় ব্যাপারটা, যে ধরো এটা একটা ওয়াটার বডি আছে, ঠিক। ওয়াটার বডিতে কি থাকে, অর্গানিক কম্পাউন্ড থাকে,
অর্গানিক, যেগুলো কি ওয়াটার পলিউশন করে। তো ওয়াটার বডিতে অর্গানিক ওয়াটার পলিউটেন্ট আছে, মানে জল দূষণ করছে, আর সেটা অর্গানিক টাইপের। তো অর্গানিককে যদি ডাইজেস্ট করতে হয় তাহলে কি লাগবে? অক্সিজেন লাগবে, ঠিক? যত বেশি অর্গানিক তত বেশি অক্সিজেন রিকোয়ার। তো ওটাই বলেছে যে ধরো না দুটো ওয়াটার বডি আছে, এ আর বি। এ ওয়াটার বডিতে বেশি অক্সিজেন লাগে অ্যাজ কম্পেয়ার টু বি। তাহলে যেহেতু এ ওয়াটার বডিতে বেশি অক্সিজেন লাগে, তার মানে ওখানে অবশ্যই বেশি অর্গানিক ম্যাটেরিয়াল আছে, ঠিক? আর এটাই হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। বায়োম্যাগনিফিকেশন মানে কি, যে কোনো একটা ওয়াটার বডি মানে জল যেখানে আছে সে কতটা দূষণ আছে, ওর মধ্যে কতটা অর্গানিক কম্পাউন্ড আছে, ডিরেক্টলি ডিপেন্ড করে ও কতটা অক্সিজেন চাইছে। যত বেশি অক্সিজেনের ডিমান্ড ওর, অক্সিজেন মোর দ্য ডিমান্ড অফ অক্সিজেন মোর দ্য বায়োম্যাগনিফিকেশন। ধরো ওয়াটার বডি এ আর বি এর মধ্যে ওয়াটার বডি এতে অক্সিজেন বেশি লাগছে, তাহলে এর বায়োম্যাগনিফিকেশন বেশি, তার মানে বেশি জল দূষণ আছে, বেশি অর্গানিক কম্পাউন্ড আছে, ঠিক? তাহলে জল দূষণ, আনসার হবে জল দূষণ। জল দূষণ বায়োম্যাগনিফিকেশনের কারণ। তারপরের কোশ্চেন, এটা তো মানে এটাও সব থেকে সহজ কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? অগ্নাশয়, যকৃৎ, অ্যাপেন্ডিক্স, পিত্তথলি। এটা তার বলাই যাবে না কিছু, এটা সবাই appendix। জানে অ্যাপেন্ডিক্স। তারপরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? উৎপন্ন হয় না। যে কটা অপশন আছে আমি যদি একটু বলি, স্যারকে ইন্টারাপ্ট করছি, আমি যদি একটু বলি যে দেখো প্রত্যেকটা যে অপশন আছে, অপশনগুলোর মধ্যে প্রত্যেকটাই ওই হিমোগ্লোবিন থেকে ব্রেকডাউন হয়ে তৈরি হয়, ঠিক? হিম হিমোগ্লোবিনের পার্ট, বিলিরুবিন হবে, বিলিরুবিন হিমোগ্লোবিনের পার্ট, বিলিভার্ডিন হিমোগ্লোবিনের পার্ট, ঠিক? শুধু যে লেসিথিন আছে, লেসিথিন ওটা হিমোগ্লোবিনের সাথে কোনো রিলেটেডই না, ওই জন্য ওটা যকৃতে হয় না। লেসিথিন থাকে কোথায় স্যার? বলো তো দেখি, লেসিথিন কেউ পারো নাকি? কেউ পারবা? পারলে কেউ কমেন্ট করো, লেসিথিন থাকে কোথায়? কমিউনিটিতে জানো? হ্যাঁ, কমেন্টে। লেসিথিন অ্যাকচুয়ালি হচ্ছে এক ধরনের তোমার, মানে যেটাকে বলবো আমি, সেল মেমব্রেন বানাতে একটা প্রোটিন ইউজ করা হয় লেসিথিন, ঠিক? তো এইখানে কোনো গল্প নেই, এর অ্যান্সার হবে লেসিথিন। 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে লেসিথিন। কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? দেখো তারপরের কোশ্চেনটা, এটা না পারাই উচিত, পারলে খুব ভালো কথা। আন্দাজ আশা করি কেউ করনি। বর্তমান ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? এটা একটু ইতিহাস ভূগোলের কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে? মানে দেখো, ফার্স্টে 3, 4, 5, 6 অপশন আছে, ঠিক আছে? এটা অ্যান্সার কি আসলে পরিষ্কার জানা যাবে ওরা কোন অ্যান্সারটা চাইছে, কিন্তু আমার যা ধারণা, আমরা যা মানে সোজা কথা খুঁজে পেয়েছি, এটা আমাদেরও কারো জানা নেই, যে খুঁজে পেয়েছি যে 4টে, ঠিক কি জানি না, তো চেষ্টা করছি 4ই হতে পারে। 4টে অলরেডি আছে, আর 5টা আচ্ছা 5টা প্রসেসে আছে। কোন answer এবার যদি ওরা বলে যে যেহেতু 4টে অলরেডি আছে আর 5টা আরো প্রসেস হচ্ছে, তাহলে অ্যান্সার তো এই হিসেবে 4টেই হওয়া উচিত, ঠিক? বাট এটা অ্যান্সার অ্যাকচুয়ালি যখন অ্যান্সার কি দিবে অফিসিয়াল, তখনই বুঝতে পারবে। এটাকে ধরে নাও তোমরা পারোই নি, যদি করে থাকো নেগেটিভে ফেলে দাও, ওইভাবেই ক্যালকুলেট করো, ঠিক আছে? তারপরের কোশ্চেনটা তো বাবা 5 এর কোশ্চেন, নিচের কোনটি খাদ্য শৃঙ্খল গঠন করে? খাদ্য শৃঙ্খলা মানে কি? খাবারের চেন, ফুড চেন। আমরা কাকে খাচ্ছি? ছাগলকে। ছাগল কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। মানে ঘাস, তারপরে ছাগল, তারপরে আমরাও তো ঘাস খাই, মানে আমরাও তো গাছপালা খাই, ঘাস না খাই প্ল্যান্ট তো খাই। তো এবার দেখো কি আছে, ফার্স্ট অপশন আছে ঘাস, গম, আম, তিনটেই প্ল্যান্ট হয়ে গেল। এটা তো কোনো খাদ্য, ঘাসও গম খায় না, গমও ঘাস খায় না, হবেই না। 2 নাম্বার দেখো কি আছে, ঘাস, ছাগল, মানুষ। ঘাস হচ্ছে প্ল্যান্ট, ঘাস প্ল্যান্ট, তাকে কে খাচ্ছে? ছাগল খাচ্ছে, তাই তো? ছাগল খাচ্ছে তো। আর ছাগলকে কারা খাচ্ছে? আমরা খাচ্ছি। আমরা আবার ঘাসও খাচ্ছি, তাহলে এটা একটা প্রপার ফুড চেন হলো। 3 নাম্বার অপশনে আছে দেখো ছাগল, গরু, হাতি, তিনটেই অ্যানিমেল, তা তিনটে মিলে কোনো ফুড চেন হচ্ছে না। লাস্টে আছে ঘাস, মাছ, ছাগল, এরাও কোনো ফুড চেন তৈরি করছে না। ছাগল মাছ খায় না, আর মাছ ঘাস খায় না। তো ফুড চেন কোনটা হলো? ঘাস, ছাগল, মানুষ। এটা আমরা সবাই জানি, এটা মানে ক্লাস 5, 4 এর ছেলেপিলেরাও এটা এদের পড়ানো হয় যে ফুড চেন, পিরামিড, খাদ্য পিরামিড। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ঘাস, ছাগল আর মানুষ। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলি, তোমাদের হর্ষ স্যার কিন্তু ভেজিটেরিয়ান, ও ছাগলও খায় না, বললো না, বা ছাগল খায়, হর্ষ স্যার তোমাদের ভেজিটেরিয়ান। ঘাস খাই তো। দেখো তারপরে কি হচ্ছে, নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? কোনটা অ্যামাইনো অ্যাসিডে থাকে ডিরেক্টলি না? এটা হবে সিএন, সায়ানাইড। দেখো আমি বলি একটু স্যার, অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে কি, অ্যামাইনো অ্যাসিড মানে কি, দুটো জিনিস থাকে, আমি বলেছিলাম, একটা অ্যামাইনো মানে NH2 গ্রুপ থাকবে, আর অ্যাসিড বলছে মানে COOH গ্রুপ থাকবে। এই দুটো তো মাস্ট, এই দুটো থাকবেই। আর কোন কোন অ্যামাইনো অ্যাসিডে কি থাকে? OH গ্রুপ মানে হাইড্রক্সিল গ্রুপও থাকে, ঠিক? তা থাকে নাকি সায়ানাইড, CN গ্রুপ। এটা একটা পয়জন টাইপের জিনিস, এটা থাকে না কোনো অ্যামাইনো অ্যাসিডে, ঠিক? তাহলে অ্যান্সার হবে কি? সায়ানাইড। অ্যান্সার হবে কি? সায়ানাইড। তারপরের মানে এটাও আমাদের মোস্ট প্রাইম কোশ্চেন, যে নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়?
থাইরক্সিন কোথা থেকে নিয়েছে? ফার্স্ট ক্লাস হরমোনের ফার্স্ট ক্লাস ছিল এটা। তাহলে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের থাইরক্সিন। এটা সবাই জানো, থাইরয়েড মানে থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, দেখো 22 নাম্বার কোশ্চেন, বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি? আমরা বেশি হাঁটাচলা করলে, বেশি কষ্ট করলে, মানে বেশি পড়াশোনা করলে আমাদের শরীরে বেশি ব্যথা হয় তো, মানে বেশি পরিশ্রম করলে। সেটা কেন হয় বলো? অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা অতিরিক্ত পরিশ্রম করি তখন আমাদের বডিতে জমে থাকা গ্লুকোজটা ল্যাকটিক অ্যাসিড বানিয়ে নেয়। এটাকে কোন প্রসেসের মাধ্যমে? ফার্মেন্টেশন বলে একটা প্রক্রিয়া হয় আমাদের মাসেলে, ফার্মেন্টেশন প্রক্রিয়া যেখানে জমে থাকা গ্লুকোজটা ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, যার জন্য আমাদেরকে পেন প্রডিউস করে। মানে আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়াই ব্যথার কারণ। মনের ব্যথা না পেশির ব্যথা? পেশির ব্যথা, মনের ব্যথার কারণ অন্য আছে তোমাদের। দেখো তারপরে কোশ্চেন, 23 নাম্বার কোশ্চেন, কোষ চক্রের ইন্টারফেজের কোন দশায় ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হয়, মানে ডবল? এস ফেজ, এক কথা। 2C থেকে 4C, অনেকবার বলেছি এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়। আর আমি এস নিজে ফেজ, বলেছি এস ফেজ মানে কি? সিনথেটিক ফেজ, সিনথেটিক ডিএনএ সিনথেসিস হচ্ছে, মানে নাম্বার ডাবল হচ্ছে। ব্যাস, 2C থাকলে 4C হবে, 4C থাকলে 8C। যারা স্পেস করেছো ঠিক আছে, সিনথেসিস ফেজ। তারপর দেখো 24 নাম্বার কোশ্চেন, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমাটোফাইট নয়? বলুন। স্পারমাটোফাইট নেই মানে হচ্ছে একটাই কথা, দেখো অপশন আছে মোনোকট, ডাইকট, ঠিক, আর একটা দেখো জিমনোস্পার্ম হবে মেবি। এর প্রত্যেকটাই কিন্তু স্পারমাটোফাইট, ঠিক। মানে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম এটা হচ্ছে স্পারমাটোফাইট, কিন্তু ওদের আগে থাকে টেরিডোফাইট। এটা ক্লাস 11 এর কোশ্চেন, প্লান্ট কিংডমের। আবার বলছি, জিমনোস্পার্ম হোক অ্যাঞ্জিওস্পার্ম হোক প্রত্যেকটাই স্পারমাটোফাইট, কিন্তু তার আগে থাকে টেরিডোফাইট বলে একটা প্লান্ট, টেরিডোফাইট বলে একটা প্ল্যান্টের গ্রুপ, যাকে বলে ফার্নের গ্রুপ। ওদের কোনো স্পার্ম স্পার্ম মানে স্পার্মাটিড তৈরি হয় না, যাকে বলে কি স্পারমাটোফোরা না, স্পারমাটোফাইট ওরা না, কারণ ওদের স্পার্ম ফেজ থাকে না, ঠিক। বাকিগুলো যাচ্ছে মোনোকট, ডাইকট, এটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মকে বিলং করে, আর জিমনোস্পার্ম তো দেওয়া হয়, তাহলে এগুলো হবে না, অ্যান্সার হবে কি টেরিডোফাইট। তারপরে কোশ্চেন, নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? সবাই জানো। কে ক্লাস নিয়েছিল? পুরো ক্লাসটা দুখানা ল, স্বাধীন বিন্যাস আর কি পৃথকী ভবনের সূত্র। তাহলে এটা সঞ্চালনের সূত্র আর পৃথকী ভবনের মানে এটা হচ্ছে উত্তরাধিকার সূত্র, ইনহেরিটেন্স ল, ল অফ ইনহেরিটেন্স। অ্যান্সার কি হবে? ল অফ ইনহেরিটেন্স। অরিজিন অফ স্পিসিস ডারউইন, সেল থিওরি অনেকবার বলেছি, স্লেইডেন এন্ড সোয়ান, আর লিঙ্ক টেস্ট থিওরি তো তোমাদের সবাই জানো, মর্গ্যান। নেক্সট কোশ্চেন দেখো, দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলে? আরে নামেই দেওয়া আছে সংকরায়ন, হাইব্রিডাইজেশন, আর ভাবার দরকারই নাই, টেস্ট ক্লাস বক ক্লাস আমরা করিয়েছিলাম। যাই হোক, অ্যান্সার হবে হাইব্রিডাইজেশন। তারপরে কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? নিউরন, তার মানে অ্যাকশন পার্টে সোয়ান কোষ। লেজের মতো যে পার্টটা থাকে নিউরনের লম্বা, ওর মধ্যে কি থাকে? মাঝখানে মাঝখানে সোয়ান কোষ থাকে না, ঠিক। তাহলে নিউরনের অ্যাক্সনের সাথে, তাহলে অ্যান্সার হবে কি অ্যাক্সন। তারপরের কোশ্চেন, পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কটা? 7টা, 7 পেয়ার, 9টা, 9 জোড়া। সবাই জানি 9, কিন্তু 9টা না 9 জোড়া? কি করে এসছো? পায়রার দেহে বায়ুথলির সংখ্যা হচ্ছে মাত্র 9টা, নট 9 জোড়া, মানে 18টা না, অনলি 9। 9 পেয়ার না, 9 জোড়া না, 9টি না, 9টা সংখ্যা। 29 নাম্বার কোশ্চেন, ক্যাটাগরি 1 এর আর দুটো কোশ্চেন বাকি। দেখো, কোন অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন তাদের মধ্যে কোন কোন সংগ্রাম দেখা যায়? একটা জঙ্গল, বলুন। যদি কোন একটা অরণ্য তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায়, তৃণভোজী মানে কি? মানে ঘাসপালা এসব, তাহলে দেখবা ধরো একটা ঘাস বাড়লো, তার ছাগলও ঘাস খাবে, আবার ওই একটা ছাগল ঘাস খাবে, অন্য ছাগলও ঘাস খাবে, তার মানে সেম প্রজাতির মধ্যে হচ্ছে, তাহলে সেটাকে কি বলে? আন্তঃপ্রজাতি কম্পিটিশন। এবার ঘাসকে ছাগলও খায়, গরুও খায়, তবে দুটো ডিফারেন্ট প্রজাতির মধ্যে হচ্ছে, তখন বলে অন্তঃপ্রজাতি। তাহলে দুটোই হবে, অন্তও হবে আন্তও হবে। তাহলে অপশন নাম্বার সি, এ আর বি উভয়ই হবে। ঠিক আছে, পার্ট এর লাস্ট কোশ্চেন, 30 নাম্বার কোশ্চেন, এটাও সব হরমোনের কোশ্চেন, মানে হরমোন থেকে 3-4 বার কোশ্চেন চলেই এলো, যে নিচের সঠিক জোটটি খুঁজে বের করো। কি বলেছে? অগ্নাশয় মিশ্রগ্রন্থি, ডিম্বাশয় বহিঃকরা গ্রন্থি, ত্বক মিশ্রগ্রন্থি, প্লিয়া অন্তঃকরা গ্রন্থি। এটা তো আর বলারই কিছু নাই, অগ্নাশয় মিশ্রগ্রন্থি সবাই জানে, এর মানে এর আর কিছু বলার নেই, এর কোনো অপশন নেই। অগ্নাশয় মিশ্রগ্রন্থি ফার্স্ট অপশন, আর অপশন দেখার কোনো মানেই হয় না। তাহলে ঠিক, এই ছিল আমাদের ক্যাটাগরি 1 এর ডিসকাশন। আমরা নেক্সট ভিডিওতে ক্যাটাগরি 2 নিয়ে আসবো। ঠিক আছে, তা লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1 এর 30 খানা কোশ্চেন হয়ে গেল। তোমরা দেখে বলো কার কত হলো, কার কি স্কোর হলো। আশা করি 30-এ 25 পাওয়া কোনো বড় ব্যাপার না এই কোশ্চেনে। যদি আমি 5টা কোশ্চেন ছেড়েও দিই, 30-এ 25 আরামসেই পাওয়া যাবে। দেখা যাক, রেজাল্ট এর হলে বোঝাই যাবে। চলো, তো আশা করি তোমাদের ভিডিও আজকে লাইফ সায়েন্সের পার্ট 1 শেষ। পার্ট 2 নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি। দেখো রূপম স্যার কি বলছে।
দেখো আজ আমরা পার্ট 1 ডিসকাশন করলাম ক্যাটাগরি 1 এ, আশা করি তোমাদের ভালো লেগেছে, ইন্টারেস্টিং হয়েছে ডিসকাশন করলাম। স্যার আর আমি দুজন মিলেই বহুদিন পর এক ফ্রেমে ফার্স্ট আমাদের এক ফ্রেমে আসা, এই ভালোও লাগছে, আবার ইন্টারেস্টিংও ফিল হচ্ছে, আবার একটু অডও ফিল হচ্ছে সত্যি কথা বলতে। ঠিক, তো যাই হোক, তোমাদের ক্যাটাগরি 1 এ 30টা কোশ্চেন ডিসকাশন হয়ে গেল। ঠিক, এই ছিল তোমাদের 30টা কোশ্চেন অ্যান্সার, খুব ইজি ছিল। ক্যাটাগরি 2 নিয়ে আমরা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আসছি। চলো বাই, থ্যাংক ইউ। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমাদের 2025-এর জিএনএম এএনএম এর ব্যাচ স্যার কিছু অ্যানাউন্স করবে, অফলাইন ব্যাচ শুরু হচ্ছে আমাদের সেই রিলেটেড। আমরা আসছি, তো তোমরা অফলাইন অনলাইন দুটোই শুরু হচ্ছে, দুটোতেই জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেল দেওয়াই আছে, যারা যারা ইন্টারেস্টেড। হ্যাঁ, এখন একটু রেস্ট করো, যারা যারা সন্দেহ আছে যে হবে না, আর দেখো যদি বাই চান্স হয়েও যেতে পারে। চলো, খুব তাড়াতাড়ি আমরা অ্যাডভার্টাইজ করে দেবো, চাপ নেই।